আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স। শেষ হয়েছে 2025 সালের সার্ভাইভার সিরিজ, যেখানে রেসলম্যানিয়া 42 মেইন ইভেন্ট কনফার্ম হবার পাশাপাশি শকিং একজন মিস্ট্রি সুপারস্টারের রিটার্ন বা ডেবিউ হয়ে গেছে। বেশিরভাগ ফ্যান্সের ধারণা এটা হলো সেথ রলিন্স। এটা সেথ রলিন্স নাকি অন্য কেউ, এই বিষয়টা নিয়ে কথা বলবো সার্ভাইভার সিরিজের সকল ম্যাচের রিভিউ এর সাথে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। 2025 সালের সার্ভাইভার সিরিজের প্রথম ম্যাচটাই হয় উইমেন্স ওয়ার গেম ম্যাচ, যে ম্যাচটা স্টার্ট করে শার্লেট ফ্লেয়ার এবং আসকা। এই দুজনের মধ্যে যেহেতু উইমেন্স ওয়ার গেম ম্যাচের অ্যাডভান্টেজ ম্যাচ হয়েছে, কোম্পানি এর জন্য এই দুজনকে দিয়েই ম্যাচটা স্টার্ট করতে চেয়েছে। তো শার্লেট ফ্লেয়ার এবং আসকা দুজনে মিলে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট করে। ম্যাচের শুরু থেকে শার্লেট ফ্লেয়ার এবং আসকা একে অপরের প্রতি ডমিনেট করে। কেউ যে খুব বেশি এগিয়ে ছিল বিষয়টা কিন্তু এরকম না, দুজনে কিন্তু ব্যালেন্স একটা পারফরমেন্স দিচ্ছিল। যেহেতু উইমেন্স ওয়ার গেম ম্যাচের অ্যাডভান্টেজ ম্যাচ জিতেছিল শার্লেট ফ্লেয়ারের টিম, ফেস টিম, তো এখানে শার্লেট ফ্লেয়ারকে হেল্প করার জন্য সেখানে ইয়ো স্কাই চলে আসে। ইয়ো স্কাই আসার পরে ইয়ো স্কাই এবং আসকা দুজনের মধ্যে আমরা তুমুল ফাইট দেখতে পাই, আর এই ফাইটের মধ্যে শার্লেট ফ্লেয়ারও চলে আসে। শার্লেট ফ্লেয়ার এবং ইয়ো স্কাই দুজনে মিলে আসকার উপরে ডমিনেট করতে থাকে। তবে আসকা যে খুব বেশি মার খাচ্ছিল বিষয়টা কিন্তু এরকমও না, আসকাও কিন্তু এই ম্যাচের মধ্যে ডমিনেট করেছে। আর আসকাকে হেল্প করার জন্য সেখানে চলে আসে বেকি লেন্স। বেকি লেন্স আসার পরে সে নিজের মতো করে ডমিনেট করতে শুরু করে। সে আসার সময় যেহেতু ক্যান্ডেলস্টিক নিয়ে এসেছিল, সেটা দিয়ে সে ইয়ো স্কাই এবং শার্লেট ফ্লেয়ার দুজনকেই মারতে থাকে। এখন যেহেতু দুজন হয়েছে, তো এখানে ফেস টিম এবং হিল টিম দুই টিমই কিন্তু ডমিনেট করতেছিল। যেহেতু বেকি লেন্স সবে মাত্র এসেছে, সে কিন্তু ফ্রেশ, তো সে এর জন্য এখানে ডমিনেট করতে শুরু করে। তবে এখানে ফেস টিম বেশি মার খাবার আগেই ফেস টিমকে সাহায্য করার জন্য বা শার্লেট ফ্লেয়ারকে সাহায্য করার জন্য সেখানে অ্যালেক্সা ব্লিস চলে আসে। অ্যালেক্সা ব্লিস এসে আবার ডমিনেট করতে শুরু করে। এরপরে সেখানে কাইরি সেন চলে আসে। কাইরি সেন আসার পরে সেখানে চলে আসে এজেলি। যেহেতু এজেলি এবং বেকি লেন্সের মধ্যে ফিউড চলতেছে, তো এজেলি যখন আসে তখন বেকি লেন্স কি করে, দরজাটা আটকে দেয় যেন এজেলি কেজের ভেতরে আসতে না পারে। তবে এজেলি কিন্তু কেজ বেয়ে বেয়ে ওঠে, যেমনটা গত বছর রোমান রেইন্স করেছিল। তো একইভাবে কিন্তু এজেলি রিং এর মধ্যে আসে এবং সে কিন্তু ডমিনেট করতে শুরু করে। এজেলি এবং বেকি লেন্স দুজনের মধ্যে কিন্তু আমরা ফাইটিং দেখতে পাই। যেহেতু এখনো পর্যন্ত ফেস টিমের কাছে অ্যাডভান্টেজ আছে, তো ফেস টিম কিন্তু ডমিনেট করতে শুরু করে আর হিল টিম মার খায়। তো হিল টিমকে সাহায্য করার জন্য সেখানে চলে আসে নায়া জ্যাক্স। তো নায়া জ্যাক্স এসে কিন্তু সে আবার তার মতো করে ডমিনেট করতে শুরু করে। নায়া জ্যাক্সের ফিজিক যেহেতু অন্যান্য রেসলারদের থেকে ভালো, তো নায়া জ্যাক্স কিন্তু এই ম্যাচের মধ্যে ডমিনেট করতে শুরু করে। তবে ফেস টিমের কাছে যেহেতু অ্যাডভান্টেজ আছে, ফেস টিমকে হেল্প করার জন্য ফেস টিমের সর্বশেষ মেম্বার রিয়া রিপ্লি সেখানে চলে আসে। রিয়া রিপ্লির ইন্টারেন্সের সময় ফ্যান্সদের রিয়াকশন কিন্তু মারাত্মক লেভেলে ছিল। তো রিয়া রিপ্লি রিং এর মধ্যে আসে এবং একাই কিন্তু সে পুরা হিল টিমের উপরে ডমিনেট করতে শুরু করে। হিল টিম যখন ফেস টিমের কাছে খুব বেশি মার খাচ্ছিল, তখন হিল টিমকে সেভ করার জন্য, হিল টিমকে সাহায্য করার জন্য সেখানে কিন্তু ল্যাশ লেজেন্ড চলে আসে। আর এখানে লক্ষণীয় বিষয় হলো কোম্পানি কিন্তু ল্যাশ লেজেন্ডকে সবার শেষে নিয়ে এসেছে। ল্যাশ লেজেন্ডকে একজন পাওয়ার হাউস, একজন মনস্টার হিসেবে দেখানোর চেষ্টা করেছে এবং কোম্পানি কিন্তু এখানে সাকসেসফুল হয়েছে। ল্যাশ লেজেন্ড এসে কিন্তু ফেস টিমের সবাইকে এক এক করে ডিস্ট্রয় করতে থাকে। বলা যায় যে পুরো ফেস টিমকে কিন্তু ল্যাশ লেজেন্ড একাই ডিস্ট্রয় করেছে। আর তার সঙ্গে যেহেতু নায়া জ্যাক্স ছিল, তো ল্যাশ লেজেন্ডের কিন্তু এটা করতে আরো ইজি হয়েছে। এরপরে এক এক করে ফেস টিমের সকল মেম্বাররা এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করতে শুরু করে। তারা কিন্তু এই ম্যাচের মধ্যে কাম ব্যাক করে এবং ফেস টিম কিন্তু এবার হিল টিমের উপরে ডমিনেট করে। তো হিল টিমের কাছে যখন আর কিছুই করার ছিল না, তখন আসকা কিন্তু তার সর্বশেষ অস্ত্র মিস্ট ইউজ করে। তবে যখন সে মিস্ট হিট করে, তখন এটার টাইমিংটা কিন্তু একটু গড়বড় মনে হয়েছে আমার কাছে। মানে রিয়া রিপ্লি এবং শার্লেট ফ্লেয়ার তারা আগেই চলে গিয়েছে এবং আসকা মিস্ট একটু পরে করেছে, তো এরকমটা আমার কাছে মনে হয়েছে। তবে এই যে আসকা মিস্ট করে, এটা কিন্তু রিয়া রিপ্লি কিংবা শার্লেট ফ্লেয়ারকে গিয়ে লাগে না, এটা কিন্তু সরাসরি ল্যাশ লেজেন্ডকে গিয়ে লাগে, যার কারণে ফেস টিম কিন্তু আরো অ্যাডভান্টেজ পেয়ে যায়। এরপরে এই ম্যাচের মধ্যে মারাত্মক একটা সুন্দর মোমেন্ট আমরা দেখতে পাই। যেহেতু উইমেন্স ওয়ার গেম ম্যাচ হচ্ছে আর এই ম্যাচের মধ্যে ইয়ো স্কাই আছে, তার কাছ থেকে আমরা স্পেশাল কোনো মোমেন্ট দেখতে পাবো না, এটা কিন্তু হতেই পারে না। তো সে কেজের উপরে উঠে যায়, ট্রাশ ক্যান নিজের ভিতরে ঢুকে নেয় এবং একটা সন্টন হিট করে। এরপরে রিয়া রিপ্লি রিপটাইড হিট করে বেকি লেন্সকে। এরপরে বেকি লেন্সকে এজেলি সাবমিশনে নেয়, বেকি লেন্স ট্যাপ আউট করে এবং এভাবেই কিন্তু উইমেন্স ওয়ার গেম ম্যাচটা জিতে যায় ফেস টিম। ম্যাচটা ভালো হয়েছে, তবে যেরকমটা এক্সপেকটেশন ছিল তেমনটা কিন্তু ডেলিভার করতে পারেনি বলে
আমার কাছে মনে হয়েছে ম্যাচটা প্রায় 1 ঘন্টা মতো চলেছে। তবে আমার কাছে মনে হয়েছে এই তো ম্যাচ শুরু হলো আর এই শেষ হয়ে গেল, এমনটা কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। তো যাই হোক, এভাবেই কিন্তু ফেস টিম হিল টিমকে হারিয়ে দিয়েছে, তারা এই ম্যাচটা জিতে নিয়েছে। এরপর দ্বিতীয় ম্যাচ হিসেবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ডমিনিক মিস্টিরিও এবং জন সিনার মধ্যে ম্যাচ হয়। প্রথমেই রিং এর মধ্যে আসে ডমিনিক মিস্টিরিও এবং তার সঙ্গে রাকেল রড্রিগেজ এবং রক্সেন প্রেস ছিল। তো যেহেতু রক্সেন প্রেস এবং রাকেল রড্রিগেজ ডমিনিক মিস্টিরিওর সঙ্গে ছিল, তো এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা এই ম্যাচের মধ্যে অনেক বেশি ঝামেলা করবে। তো যাই হোক, এরপরে সেখানে জন সিনা আসে। জন সিনা এবং ডমিনিক মিস্টিরিও দুজনের মধ্যে অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। মজার বিষয় হলো ম্যাচের শুরুতে কিন্তু ডমিনিক মিস্টিরিও জন সিনার উপরে ডমিনেট করে রিং সাইডে কিন্তু বেশ ভালো মতোই মেরেছে জন সিনাকে। আর রিং সাইডে এমন একটা সিকোয়েন্স আসে, এমন একটা মোমেন্ট আসে যে মনে হচ্ছিল যে ডমিনিক মিস্টিরিও হয়তোবা ইনজয়ার্ড হয়ে পড়েছে এবং এই মুভটার ডেলিভারি যেভাবে করা হয়েছে আসলেই কিন্তু মনে হচ্ছিল যে ডমিনিক মিস্টিরিও হয়তোবা ইনজয়ার্ড হয়েছে, তাকে হয়তোবা লেগেছে। তবে সে যেরকমটা নাটক করতেছিল অতটাও কিন্তু সিরিয়াস মনে হচ্ছিল না। তো রিং সাইডে অফিসিয়ালস এবং মেডিকেল টিম যখন ডমিনিক মিস্টিরিওকে চেক আপ করতেছিল, এই ফাঁকে রক্সেন প্রেস এবং রাকেল রড্রিগেজ দুজনে রিং এর মধ্যে চলে আসে। রাকেল রড্রিগেজ জন সিনাকে একটা তাহানা বম হিট করে, এরপরে রক্সেন প্রেস একটা পপ রক্স হিট করে। তো ডমিনিক মিস্টিরিও তৎক্ষণাৎ রিং এর মধ্যে চলে আসে, দৌড়ে চলে আসে এবং ডমিনিক মিস্টিরিও জন সিনাকে একটা 619 হিট করে, এরপরে স্প্ল্যাশ হিট করে। তবে রেফারি দেখে ফেলে যে এটা কিন্তু আসলে নাটকীয়তা ছিল, যার কারণে রেফারি কিন্তু ডমিনিক মিস্টিরিওর পিনিংটা কাউন্ট করে না। জন সিনা আবার এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে, জন সিনা একটা 5 নাকল শাফল হিট করে, এরপর STF হিট করে। ডমিনিক মিস্টিরিও এই ম্যাচের মধ্যে আবারও ফাইট ব্যাক করে, একটা 619 হিট করে ডমিনিক মিস্টিরিও জন সিনাকে। তবে জন সিনা আবারও ফাইট ব্যাক করে এবং সে কিন্তু ম্যাচের মধ্যে প্রথম একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট হিট করে। তবে এখানে ম্যাচটা কিন্তু শেষ হয় না, ডমিনিক মিস্টিরিও কিন্তু কিক আউট করে। এরপরে শোল্ডার ট্যাকেল আমরা দেখতে পাই। তবে দ্বিতীয়বার যখন শোল্ডার ট্যাকেলের জন্য যায় তখন সেটা গিয়ে কিন্তু রেফারিকে হিট করে, যার কারণে রেফারি কিন্তু রিং সাইডে পড়ে যায়। আর এই ফাঁকে চলে আসে জেডি ম্যাকডোনা এবং ফিন ব্যালার। জেডি ম্যাকডোনা এবং ফিন ব্যালার দুজনে মিলে জন সিনার উপরে অ্যাটাক করে, ডমিনিক মিস্টিরিও অ্যাড হয়, তিনজনে মিলে জন সিনাকে মারতে থাকে। তবে জন সিনা কিন্তু এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে এবং তাদের কাছ থেকে কিন্তু আমরা একটা ডাবল অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দেখতে পাই। মানে একই সময়ে একই টাইমে জেডি ম্যাকডোনা এবং ফিন ব্যালার দুজনকেই কাঁধে উঠিয়ে একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট হিট করে। তো এই মোমেন্টটা কিন্তু আমার কাছে স্পেশালি অনেক ভালো লেগেছে। এরপরে সেখানে একটা মিউজিক হিট হয়, আর এই মিউজিকটা কিন্তু অন্য কারো ছিল না, এটা হলো লিভ মর্গানের। সেখানে কিন্তু লিভ মর্গান রিটার্ন করে। লিভ মর্গান এসে এখানে শকিংলি ডমিনিক মিস্টিরিওর উপরে অ্যাটাক করে। এমনটা দেখাচ্ছিল যে লিভ মর্গান ডমিনিক মিস্টিরিওর উপরে অ্যাটাক করার জন্য এসেছে। আপডেটও কিন্তু এমনটা শোনা যাচ্ছিল যে লিভ মর্গান এবার ফেস ক্যারেক্টারে রিটার্ন করবে। তবে এটা কিন্তু অ্যাকচুয়াল তাদের একটা প্ল্যানিং ছিল। এরপরে লিভ মর্গান জন সিনার কোলে উঠে যায় এবং কোল থেকে নেমে গিয়ে জন সিনাকে লো ব্লো হিট করে। এরপরে ডমিনিক মিস্টিরিও একটা 619। লিভ মর্গান ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ দিয়ে জন সিনাকে একটা টাইটেল শট হিট করে, ডমিনিক মিস্টিরিও পিন করে জন সিনাকে এবং সে এই ম্যাচটা জিতে যায়। তো জন সিনা এখানে ডমিনিক মিস্টিরিওর কাছে হেরে গিয়েছে। ডমিনিক মিস্টিরিও জন সিনাকে হারিয়ে সে দ্বিতীয়বারের মতো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে। তো এই ম্যাচটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে এই ম্যাচের এন্ডিংটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ম্যাচের বেস্ট পার্ট কিন্তু লিভ মর্গানের রিটার্ন এবং জন সিনার ডাবল অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট হিট করে কিন্তু আমার কাছে মনে হয়েছে। এরপর আমরা উমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য স্টেফনি ভেকার এবং নিকি বেলার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল, বলা যায় একটা ক্লাসিক্যাল ম্যাচ আমরা দেখতে পেয়েছি সার্ভাইভার সিরিজে। নিকি বেলা এবং স্টেফনি ভেকার দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত লেভেলে পারফর্ম করেছে। আমার কাছে কিন্তু পার্সোনালি এই ম্যাচটা অনেক ভালো মনে হয়েছে। যদিও এটা একটা ক্লাসিক্যাল ম্যাচ ছিল, তবে এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা কয়েকটা ভালো ভালো মোমেন্ট দেখতে পেয়েছি, যেরকম ড্রাগন স্ক্রু দেখতে পেয়েছি আমরা স্টেফনি ভেকারের কাছ থেকে। আর যেহেতু স্টেফনি ভেকারের ম্যাচ হচ্ছে, সেই ম্যাচের মধ্যে স্টেফনি ভেকারের কাছ থেকে আমরা ডেভিলস কিস দেখতে পাবো না, এটা কিন্তু হতেই পারে না। তো এই ম্যাচের মধ্যে আমরা ডেভিলস কিসও দেখতে পাই। তবে প্রথমটা ছিল রিং সাইডে অ্যানাউন্সার টেবিলের ওপরে এবং রিং এর মধ্যে নিয়ে এসেও কিন্তু স্টেফনি ভেকার নিকি বেলাকে ডেভিলস কিস হিট করে। এরপরে শেষে গিয়ে সে নিকি বেলাকে তার ফিনিশার হিট করে, পিন করে এবং সে এই ম্যাচটা জিতে যায়। তো স্টেফনি ভেকার কিন্তু সাকসেসফুলি তার উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নিয়েছে। আমি যেরকমটা
প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম যে কারা কারা ম্যাচগুলো জিততে পারে, তো যাদের কথা বলেছিলাম তারাই কিন্তু ম্যাচগুলো জিতেছে। তো এটা কিন্তু সত্যি বলতে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আর আরো একটা বিষয়, আমার কিন্তু ঠান্ডা লাগছে, তো আমার ভয়েসটা কিন্তু একটু অন্যরকম শোনাতে পারে, তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিবেন। এরপর আমরা মেইন ইভেন্টে মেন্স ওয়ার গেম ম্যাচ দেখতে পাই। ম্যাচটা কিন্তু অনেক ভালো ছিল। ম্যাচের শুরুটা করে সিএম পাঙ্ক এবং ব্রন বেকার। ম্যাচের শুরুটা কিন্তু সত্যি বলতে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। ব্রন বেকারের ডমিনেন্স এবং সিএম পাঙ্কের অসাধারণ পারফরমেন্স সবকিছু মিলে ম্যাচের শুরুটা কিন্তু অনেক ভালো ছিল। যেহেতু এখানে অ্যাডভান্টেজ ছিল হিল টিমের কাছে, মানে ব্রক লেসনারের টিমের কাছে, তো ব্রন বেকারকে সাহায্য করার জন্য ম্যাচের শুরুতেই সেখানে চলে আসে ড্রু ম্যাকইন্টায়ার। ম্যাচের শুরুতেই এরকম একটা মোমেন্ট দিবে কোম্পানি, এটা কিন্তু ভাবতেই পারিনি। সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে কিন্তু আমরা শুরুতেই ফাইটিং দেখতে পাই, এরকম একটা মোমেন্ট কিন্তু কোম্পানি এই ম্যাচের শুরুতেই দিয়েছে। তো সত্যি বলতে এটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপরে সিএম পাঙ্ককে হেল্প করার জন্য সেখানে কডি রুডস চলে আসে। কডি রুডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে যেহেতু ফিউড চলতেছে, তো কোম্পানি কিন্তু এখানেও একটা মোমেন্ট দিয়েছে কডি এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে। তো এই ম্যাচের মধ্যে কিন্তু একের পর এক শুধু মোমেন্টই আসতেছে। এরপর যেহেতু হিল টিমের কাছে অ্যাডভান্টেজ আছে, তো হিল টিমকে সাহায্য করার জন্য সেখানে চলে আসে লোগান পল। লোগান পল এসেও কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করে। এরপরে সেখানে জিমি উসো আসে, ব্রনসন রিড আসে। ব্রনসন রিড এসে কিন্তু এই ম্যাচের মধ্যে সুনামির একদম বৃষ্টি সরিয়ে দেয়। এক এক করে সবাইকেই কিন্তু ব্রনসন রিড এই ম্যাচের মধ্যে সুনামি হিট করে, যেটাও কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালো লেগেছে। এরপরে সেখানে জেউসো চলে আসে। জেউসো আসার পরে জেউসো এবং জিমি উসো দা উসোসের কাছ থেকে কিন্তু আমরা একটা ট্যাগ টিম লেভেলের পারফরমেন্স দেখতে পেয়েছি। দা উসোস কিন্তু এই ম্যাচের মধ্যে সবার উপরে ডমিনেট করেছে। আমরা ডাবল সুপার কিক দেখতে পেয়েছি, 1D দেখতে পেয়েছি, তো বেশ ভালো মোমেন্ট হয়েছে। এরপরে ফেস টিম যখন হিল টিমের উপরে ডমিনেট করে, তখন জেউসো কিন্তু কেজের উপরে উঠে যায়। মিউজিকটা দ্বিতীয়বার প্লে করা হয়। জেউসো কিন্তু কেজের উপরে ইট করতেছিল আর রিং এর মধ্যে সিএম পাঙ্কেরা ফাইট করতেছিল। তো এটাও কিন্তু বেশ ভালো একটা মোমেন্ট ছিল, আবার একদিক থেকে কিন্তু বিরক্তিকর মনে হয়েছে। তো জেউসো কেজের উপরে উঠে ইট করতেছিল এবং ঠিক সেই মুহূর্তে মিউজিক হিট হয়ে যায় বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের। সেখানে ব্রক লেসনার চলে আসে। ব্রক লেসনার কেজের মধ্যে আসতেই এক এক করে কিন্তু সে সবাইকে ডিস্ট্রয় করে দেয়। সত্যি বলতে ব্রক লেসনার কেজের মধ্যে কি রকম পারফর্ম করে এটা দেখার জন্য কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো ব্রক লেসনার কিন্তু সুপ্লেক্স সিটি F5 সবকিছু দিয়ে সবাইকে কিন্তু একেবারে ডিস্ট্রয় করে দেয়। এরপরে ফেস টিম থেকে আসে সবার শেষে OTC1 ট্রাইবাল চিফ রোমান রেইন্স। আর রোমান রেইন্সের মিউজিক যখন হিট হয়, তখন ব্রক লেসনার কিন্তু কেজ থেকে বেরিয়ে আসে। মানে রোমান রেইন্সের কেজের মধ্যে আসা পর্যন্ত কিন্তু ব্রক লেসনার আর ওয়েট করে না, সে কিন্তু কেজ থেকে বেরিয়ে যায় এবং রিং সাইডেই কিন্তু আমরা রোমান রেইন্স এবং ব্রক লেসনারের মধ্যে মারাত্মক ব্রল দেখতে পাই। প্রথমের দিকে রোমান রেইন্স ব্রক লেসনারের উপরে ডমিনেট করে, বেশ কয়েকটা সুপারম্যান পাঞ্চ হিট করে, তবে শেষ পর্যন্ত ব্রক লেসনারই সে রোমান রেইন্সকে ধরে ফেলে এবং অ্যানাউন্সার টেবিলের উপরে একটা F5 হিট করে। এরপরে রিং সাইডে আরো বেশ কিছুক্ষণ আমরা ফাইট দেখতে পাই। ফাইনালি দুজনে যখন রিং এর মধ্যে চলে আসে, তখন কিন্তু অফিসিয়ালি মেন্স ওয়ার গেম ম্যাচটা স্টার্ট হয়। তো ব্রক লেসনার রোমান রেইন্সকে কেজের মধ্যে নিয়ে এসে সে কিন্তু আরো একটা F5 হিট করে রোমান রেইন্সকে। এরপরে সে যখন পিন করতে যায়, তখন কডি কিন্তু এসে রোমানকে সেভ করে নেয় বা এই ম্যাচটা সেভ করে নেয়। এরপরে সিএম পাঙ্কের কাছ থেকে আমরা GTS দেখতে পাই, কডি রুডসের কাছ থেকে আমরা ক্রস রুডস দেখতে পাই, যেগুলো ব্রক লেসনারকে হিট করে। এরপরে এই ম্যাচের মধ্যে লোগান পলের মোমেন্ট চলে আসে। সে পল হেভেনের কাছ থেকে ব্রেজ নাকল নিয়ে চলে আসে। তো ব্রেজ নাকল দিয়ে লোগান পল প্রথমে কডিকে মারে, এরপরে জিমিকে মারে। যখন রোমান রেইন্সকে মারতে যায়, তখন রোমান রেইন্স কিন্তু সেটা কাউন্টার করে সে কিন্তু লোগান পলকে একটা স্পিয়ার হিট করে। এরপরে লোগান পলের থেকে ব্রেজ নাকলটা নিয়ে নেয় রোমান রেইন্স এবং সেটা দিয়ে সে কিন্তু বেশ কয়েকটা সুপারম্যান পাঞ্চ হিট করে। প্রথমে সে ব্রনসন রিডকে মারে, এরপরে সে ড্রু ম্যাকইন্টায়ারকে মারে। এরপরে ব্রন বেকার যখন আসে, তখন রোমান রেইন্স কিন্তু ব্রন বেকারকে মারাত্মক লেভেলের একটা স্পিয়ার হিট করে। জেউসো ব্রক লেসনারকে ধরে, রোমান রেইন্স যায় একটা সুপারম্যান পাঞ্চের জন্য, তবে ব্রক লেসনার কিন্তু জেউসোকে কাঁধে উঠিয়ে নেয় F5 হিট করার জন্য। ঠিক সেই মুহূর্তে রোমান রেইন্স কিন্তু একটা স্পিয়ার হিট করে ব্রক লেসনারকে। জেউসো কিন্তু ব্রক লেসনারের কাঁধেই ছিল, তো বলা যায় যে একটা ডাবল স্পিয়ার ছিল এবং রিং এর কর্নারে যে টেবিলটা ছিল সেটাও কিন্তু ভেঙে গিয়েছে। তো মারাত্মক কয়টা স্পিয়ার কিন্তু আমরা রোমান রেইন্সের কাছ থেকে এই ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি। এরপর আমরা এই ম্যাচের মধ্যে সিএম পাঙ্কের কাছ থেকে GTS দেখতে পেয়েছি। কডি রুডস এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে, জেউসো জিমি উসো সবাই কিন্তু এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। বলা যায় ফেস টিম কিন্তু হিল টিমের উপরে ডমিনেট করতে থাকে। ঠিক সেই মুহূর্তে একজন মিস্ট্রি সুপারস্টার কিন্তু
স্টেজের উপর থেকে রিং এর ভেতরে চলে আসে। প্রথমে সে সিএম পাঙ্কে একটা সুপার কিক, এরপর সে একটা স্টম্প হিট করে আবারও চলে যায়। তো যেহেতু স্টম্প হিট করেছে, অনেকেই কিন্তু ধারণা করতেছে এটা হলো সেথ রলিন্স। তবে এই যে সুপারস্টার, এই সুপারস্টারের ফিজিক দেখলে কিন্তু পরিষ্কার বোঝা যায় এটা কিন্তু সেথ রলিন্স না। আর সেথ রলিন্স কিন্তু এখনো পর্যন্ত ফাইট করার জন্য পারফেক্টলি রেডি হয়নি, সেথ রলিন্স কিন্তু আসতে পারে না। তো এখানে কোম্পানি হয়তোবা এরকম একটা অ্যাঙ্গেল দেখাতে পারে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের মধ্যে হয়তোবা রেসেলম্যানিয়া 42 তে আমরা কোনো প্রোগ্রাম দেখতে পাবো, যার জন্য এরকম একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে। এটা যে সেথ রলিন্স না, এটা কিন্তু আমি 100% কনফার্ম দিয়ে বলতে পারি, তবে অ্যাকচুয়ালি এটাকে এই বিষয়টা কিন্তু আমি কনফার্ম দিয়ে বলতে পারবো না। তবে আশা করছি পরবর্তী নিউজ ভিডিওতে আমি বলতে পারবো যে এই সুপারস্টারটা আসলে কে। তো যাই হোক, এরপর ব্রন বেকার সিএম পাঙ্কে একটা স্পেয়ার হিট করে এবং সিএম পাঙ্কে পিন করে তারা কিন্তু এই ম্যাচটা জিতে যায়। তো মেন্স ওয়ার গেম ম্যাচে কিন্তু এবার হিল টিম জিতেছে, ব্রক লেসনারের টিম জিতেছে। তো ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে ব্রক লেসনারের সম্পূর্ণ টিম কিন্তু কেজ থেকে বের হয়ে যায়। কেজের মধ্যে থেকে যায় ফেস টিম রোমান রেইন্স, সিএম পাঙ্ক এবং কডি রুডসের মধ্যে কিন্তু আমরা একটা ফেস অফ দেখতে পাই, একটা মোমেন্ট দেখতে পাই যেখানে রোমান রেইন্স কিন্তু সিএম পাঙ্কের সঙ্গে হাত মিলায়, সিএম পাঙ্কে হেল্প করে, কডিকেও হেল্প করার জন্য যায়। তবে কডি কিন্তু রোমান রেইন্সের সঙ্গে সেম পেজে আসে না এবং তাদের মধ্যে যা কথা হয়েছে এবং এই অ্যাঙ্গেলটা, এই মোমেন্টটা যেভাবে দেখানো হয়েছে, তাতে করে আমি কনফার্ম দিয়ে বলতে পারি, মানে 90% কনফার্ম দিয়ে বলতে পারি যে রেসেলম্যানিয়া 42 তে আমরা রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যেই ম্যাচ দেখতে পাবো। গতকালকেই কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আপডেট দিয়েছিলাম যে রেসেলম্যানিয়া 42 তে কডি এবং রোমানের মধ্যে ম্যাচ হবে। তো এটা কিন্তু অলমোস্ট 99% কনফার্মই হয়ে গিয়েছে। তাছাড়া এখানে আরো একটা ম্যাচ হতে পারে, রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস কডি রুডসের মধ্যে একটা ট্রিপল থ্রেট ম্যাচ। আমি কিন্তু এ ব্যাপারেও আপডেট দিয়েছিলাম যে রেসেলম্যানিয়া 42 তে উইনার টেক্স অল ম্যাচটাও কিন্তু হতে পারে। তো দেখা যাক যে ট্রিপল থ্রেট ম্যাচ হয় নাকি রোমান রেইন্স এবং কডি রুডসের মধ্যে সিঙ্গেল ম্যাচ হয়। তো যাই হোক, এভাবেই মূলত 2025 সালের সার্ভাইভাল সিরিজের শোটা শেষ হয়েছে। তো 2025 সালের সার্ভাইভাল সিরিজ এটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি আমার কথা বলি তাহলে যেমনটা এক্সপেকটেশন ছিল অতটাও কিন্তু আমার কাছে ভালো লাগেনি। তো ওভারঅল যাই হোক, মোটামুটি ভালো ছিল 2025 সালের সার্ভাইভাল সিরিজ। তো ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।